সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। বাংলা সিনেমার ক্রিঞ্জি ভিডিও কালেকশনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমরা যুক্তির ঊর্ধ্বে থাকা লজিক দিয়ে সাজানো 5টি বাংলা সিনেমার ক্লিপ দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এবারের পর্বে দেখব আরও কিছু ভিডিও ক্লিপ, যা আশা করি অবশ্যই আপনাদেরকে আনন্দ দেবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্রিঞ্জি ভিডিও কালেকশন। মহানায়ক মান্নার বোমা হামলা সিনেমার একটি ক্লিপ দিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করব। এই ক্লিপে আমরা এমন একটা ঘটনা দেখব যা আমাদের সমকালীন রাজনৈতিক সচেতনতার এক সরল প্রতিবিম্ব। সিনেমাতে নায়ক মান্না থাকেন একজন জাদরেল পুলিশ অফিসার। অনেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ভিড়ে তিনি একজন সৎ সিনিয়র এএসপি ছিলেন। সিনেমাতে এক জায়গাতে নির্বাচনে জয়ী হবার পর সরকারি দল স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নির্বাচিত করে আব্দুল হামিদ নামের একজন প্রবীণ রাজনীতিবিদকে। নিউজ দেখার পরেই পুলিশের কমিশনার তার টিম নিয়ে চলে আসে মন্ত্রীর বাড়িতে তাকে অভিনন্দন জানানোর জন্য। তারা গিয়ে দেখে চারিদিকে এলাহি কাণ্ড। অসংখ্য ভক্ত অনুরাগীরা ফুল নিয়ে এসেছে প্রিয় অভিভাবককে শুভেচ্ছা জানাতে। এর মধ্যে এক ব্যক্তি বিশাল এক ফুলের মালা নিয়ে জোর করে পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। মন্ত্রী শুরুতে এত বড় মালা পরতে না চাইলে লোকটি বলেন, ভিড় এড়িয়ে পুলিশের আইজি গিয়ে মন্ত্রীর সঙ্গে পরিচিত হন। মিডিয়ার কাছে নতুন মন্ত্রী যখন ন্যায় নীতি সম্বলিত ভাষণ দিচ্ছিলেন, সে সময় খবর এলো সরকারের সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আব্দুল হামিদের পরিবর্তে সিলেক্ট করা হয়েছে কালা মানিক নামের একজন নেতাকে। সাথে সাথেই সেই কথিত সমর্থকেরা নেতার গলা থেকে ফুলের মালা খুলে কালা মানিকের পক্ষে স্লোগান দিয়ে সেখান থেকে চলে যায়। সরকারি সিদ্ধান্ত, কাজেই পুলিশেরও কিছু করার নেই। দ্রুত পুলিশ বাহিনী নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কালা মানিক ওরফে ডিপজলের সিকিউরিটি অ্যারেঞ্জ করতে চলে যান। এদিকে সেই বড় ফুলের মালা নিয়ে সেই সমর্থক দলও চলে আসে কালা মানিককে শুভেচ্ছা জানাতে। কিন্তু কালা মানিক তো আর আব্দুল হামিদের মতো ভদ্র রাজনীতিবিদ নন। তিনি হলেন এলাকার ত্রাস। তিনি আব্দুল হামিদের গলায় পরানো বাঁশি মালা পরবেন না, সেই লোককে আচ্ছা মতো বকে দেন তিনি। পুলিশের কমিশনার হাত মেলাতে আসলে তার হাত থাপ্পড় মেরে সরিয়ে দেয় কালা মানিক। আব্দুল হামিদের বাসায় আগে যাওয়ার জন্য তাকে যখন গালমন্দ করছিলেন, সেই সময় ঘটে যায় আরেক ঘটনা। কালা মানিকের বউ এসে জানায় সরকার আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে, আব্দুল হামিদকেই আবার স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। সাথে সাথে চারপাশে হাসির রোল পড়ে যায়। সেই বিরাট ফুলের মালা নিয়ে আসা লোকটা কালা মানিকের যে মন্ত্রী হবার যোগ্যতা নাই, সে কথা বলতে বলতে আবারও দলবল নিয়ে যেতে থাকে আব্দুল হামিদের বাড়ির দিকে। পুলিশও আবার যেতে থাকে আব্দুল হামিদের বাড়ির দিকে। তবে মান্না যাবার আগে কমিশনারের হাত সরিয়ে দেওয়ার শাস্তি দেয় কালা মানিককে। সবার সামনে তার 2 গালে চড় মেরে বসে। পুলিশ কমিশনারকে নিয়ে বাজে কথা বলার শাস্তি মান্না এখানে কালা মানিককে দিলেও পরবর্তীতে কালা মানিক এর প্রতিশোধ নেয় ভয়ঙ্করভাবে। এই অপমানের প্রতিশোধ স্বরূপ ডিপজল মান্নাকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে চাকরিচ্যুত করায় এবং পুরুষ শরীরের অন্যতম স্পর্শকাতর অংশে আঘাতের পর আঘাত করে হত্যা করায়। তবে সিনেমার পরবর্তীতে কিন্তু মান্নার ছেলে তার বাবার হত্যার প্রতিশোধ নেয়। তবে বোমা হামলার এই সিনটা কিন্তু একদম আমাদের এভারেজ রাজনীতি করা মানুষের কথা মনে করিয়ে দেয়। এরকম যারা ফুলের মালা নিয়ে নেতাদের পেছনে পেছনে ঘোরে, এরা আসলে একদল স্বার্থান্বেষী ব্যক্তি ছাড়া কিছুই নয়। এদের না আছে কোনো রাজনৈতিক আদর্শ, না আছে কোনো শিক্ষা। এরা ক্ষমতার পেছনে অন্ধের মতো ঘুরে নিজের স্বার্থ হাসিলের চেষ্টায়। যাই হোক, চলুন যাওয়া যাক পরের ভিডিওতে। ডেঞ্জার 7 সিনেমার এই ভিডিও ক্লিপে নায়ক আমিন খান আমাদেরকে শেখাবেন বাংলা মদ দিয়ে কিভাবে দৈনন্দিন বিভিন্ন কাজ করা যায়। নায়ক আমিন খান সকালে ঘুম থেকে উঠেই চলে যান বস্তির হোটেলে এবং দোকানদারের কাছে যেয়ে বলেন, 1 বোতল বাংলা মাল দে। দোকানদার শুরুতে জানিয়ে দেয় সে সকালবেলা মদ বিক্রি করে না, কিন্তু পরক্ষণেই পাশে থাকা বোতল ভেঙে আমিন খান রুদ্রমূর্তির ধারণ করলে দোকানদার দ্রুত তাকে দেশীয় পদ্ধতিতে বানানো 1 বোতল বাংলা মদ দিয়ে দেয়। প্রিয় দর্শক, যদি ভেবে থাকেন মদের বোতল পেয়ে তিনি পান করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আমিন খান মদ দিয়ে প্রথমে মুখ ধোয়,
তারপর আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করেন এবং মদ দিয়ে কুলি করে ডিটক্স হিসাবে খালি পেটে বাংলা মদ পান করেন। তারপর ওয়েটারকে ডেকে ভাত দিতে বলেন, কিন্তু ভাতের সাথে ভর্তা, সবজি, মাছ, মাংস এসব কিছুই নেন না। তার বদলে সেই বোতলের মদ ঢেলে ভাত মাখিয়ে খেতে থাকেন। এ যেন পান্তা ভাতের এক্সট্রিম ভার্সন। যাই হোক, চমকের এখানেই শেষ নয়। সেই মুহূর্তে সেই বস্তির হোটেলে খেতে আসে স্থানীয় টহল পুলিশ সদস্যরা। তাদের বস রাতের বেলা একজন পতিতাকে নিয়ে ফুর্তি করে টাকা না দেওয়ায় সেই মহিলাটি তার কাছে এসে টাকা চেয়ে অনুনয় বিনয় করতে থাকে। কিন্তু পুলিশ সদস্যটি তার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমিন খান নড়েচড়ে বসেন। তিনি প্রথমে ভদ্রভাবে সেই পুলিশের সঙ্গে কথা বলেন। তারপরও সেই পুলিশ কথা না শুনলে আমিন খান তাকে বেদম প্রহার করতে থাকে। মোটামুটি 1 রাউন্ড মার দেওয়া শেষ হলে সেই পুলিশ সদস্যটি পালিয়ে আশ্রয় নেয় ওসি সাহেবের কাছে। ওসি সাহেব পুলিশের গায়ে হাত তোলার জন্য আমিন খানকে গ্রেফতার করতে গেলে আমরা তার আসল পরিচয় পাই। এসিপি ইমরান, অফিসার অন স্পেশাল ডিউটি। তার মানে আমিন খান মদ দিয়ে গোসল করলেও তিনি আসলে একজন আন্ডার কভার এজেন্ট। এজন্যই এক ব্যক্তিকে একসময় বলতে শুনেছিলাম, মদ না খেলে তোদের মাথায় বুদ্ধি আসবে না। আমাদের পরের ক্লিপটি মার্শাল আর্ট বিশেষজ্ঞ নায়ক রুবেলের ভণ্ড সিনেমা থেকে নেয়া। এটিএম শামসুজ্জামান এবং হুমায়ুন ফরিদির অসাধারণ অভিনয় এই সিনেমাটিকে সেই আমলে করেছিল দারুণ হিট। তবে আজকে আমরা কথা বলবো আরেকটি সিনের ব্যাপারে। সিনেমাতে নায়ক রুবেল ভালোবাসত নায়িকা তামান্নাকে, কিন্তু তামান্নার বাবা রাজীব ছিলেন একজন খারাপ লোক। তিনি নিজের দ্বিতীয় স্ত্রীকে গলা টিপে হত্যা করেছিল এবং সেই হত্যা করার গোপন ভিডিও চলে গিয়েছিল ইলিয়াস কোবরার হাতে। ইলিয়াস কোবরা শর্ত দেয় তামান্নাকে তার সঙ্গে বিয়ে না দিলে সেই ভিডিও সে ছড়িয়ে দেবে। রাজীব এই বয়সে ভাইরাল হবার হাত থেকে বাঁচতে তার মেয়ে তামান্নার পা ধরে অনুরোধ করে কোবরাকে বিয়ে করতে। তামান্না উপায় না দেখে রাজি হয়ে যায়। বিয়ের আসরে বিয়ে ঠেকাতে চলে আসে তার প্রেমিক রুবেল, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে তামান্না নিশ্চুপ থাকে। উপায় না পেয়ে রুবেল বাংলা সিনেমার সেই আদিম পদ্ধতি অ্যাপ্লাই করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রুবেল তামান্নাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য তাদের সম্পর্কের পুরনো একটি গান বিয়ের আসরে গাইতে থাকে। ইলিয়াস কোবরার লোকেরা অবশ্য রুবেলকে শান্তিতে গান গাইতে দেয় না। চরম ধোলাই করে রুবেলকে তারা সাইজ করতে থাকে। এমন সময় তামান্না আর সইতে না পেরে রুবেলকে মার না খেয়ে পাল্টা আঘাত করতে বলে, কিন্তু তখনই ইলিয়াস কোবরা তার কালো বাংলা পিস্তলটা দিয়ে গুলি করতে উদ্যত হলে রুবেল জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান রুবেলকে গুন্ডারা নিয়ে যাচ্ছিল বাইরে। তখনই হঠাৎ ঘটে যায় অভূতপূর্ব ঘটনা। বিয়ের আসরে তামান্নার ওপর যেন জিন আসর করে। সে উচ্চ কণ্ঠে গায়েবী তবলার আওয়াজের সাথে সাথে তাক ধিম দিনাক দিনতা বলে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে জ্ঞানহারা রুবেল যেন এই জগতে ফিরে আসে। তামান্নার গানের তালে তালে রুবেল উচ্চাঙ্গ সঙ্গীতীয়ভাবে শত্রুদের আঘাত করতে থাকে। উচ্চাঙ্গ সঙ্গীত আর মার্শাল আর্টের এমন অদ্ভুত মেলবন্ধন বাংলা সিনেমায় এর আগে কখনো দেখা যায়নি। তো যাই হোক, তামান্না গাইতে গাইতে ক্লান্ত হবার আগে মোটামুটি রুবেল সব গুন্ডাকে মেরে সাফা করে দেয়। সিনেমার শেষে কিন্তু রাজীব সহ অন্যান্য সব অপরাধীরাই ধরা পড়ে আইনের জালে। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, বাস্তব জীবনে বিপদে পড়লে উচ্চাঙ্গ সঙ্গীত গেয়ে উদ্ধার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বিপদের সময় খামোখা গলার জোর গানের পেছনে না খরচ করাই উত্তম। আজকের শেষ ভিডিও ক্লিপটি দেখব বিশ্ব বাটপার সিনেমা থেকে। এই সিনেমাতে ডিপজল শুরুতে থাকেন গ্রামের একজন সিধেল চোরের চরিত্রে। প্রতি রাতে নিজের সাগরেদকে নিয়ে গায়ে তেল মেখে তিনি বের হতেন চুরি করার উদ্দেশ্যে। তারপর টার্গেট করা বাড়ির মাটি শাবল দিয়ে খুঁড়ে ঢুকে পড়তেন ভেতরে। এক রাতে নববিবাহিত এক দম্পতির বাড়িতে চুরি করতে গেলে ডিপজল দেখতে পায় স্বামীকে বাড়ির বাইরে টাট্টিখানায় বা বাথরুমে বদনা নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে দেখে। সুযোগ বুঝে ডিপজল ভেতরে ঢুকে অন্ধকারে স্ত্রীর গহনা তো চুরি করেই, সেই সঙ্গে মহিলার সম্ভ্রমও লুটে নেয়। ফিরে যাবার পথে ডিপজল সিদ্ধান্ত নেয় একটা বাড়ি থেকে ছাগল চুরি করবে। কিন্তু ছাগল চুরি করার সময় ভেতর থেকে বাড়ির মালিকেরা টের পেয়ে যায় এবং লোকজন ডেকে জানিয়ে দেয় ঘরে চোর ঢুকেছে। এমনিতেই অনেকদিন ধরে এই সিধেল চোরের যন্ত্রণায় অতিষ্ঠ থাকা গ্রামবাসী এই পরিস্থিতিতে সবাইকে রাস্তায় নেমে আসতে বলে এবং গ্রামবাসীরা সবাই রাস্তায় নেমে আসে এবং লাঠি সোঁটা নিয়ে ধাওয়া করতে থাকে ডিপজলকে।
ডিপজল উপায় না দেখে সঙ্গে থাকা ছাগলের মুখ চেপে ঢুকে পড়ে একটা জঙ্গলে, কিন্তু সে হঠাৎ লক্ষ্য করে এতক্ষণ বস্তাবন্দি থাকায় ছাগলটি মারা গেছে। এদিকে গ্রামবাসী জঙ্গলে লাঠি নিয়ে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। প্রাণ বাঁচাতে ডিপজল এক অভিনব বুদ্ধি করে। সে দ্রুত হাতে থাকা শাবল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। তারপর মৃত ছাগলটিকে কবর দিয়ে দেয় সেখানে। ছাগলের কবরের পাশে মাথায় গামছা দিয়ে জিকির করা শুরু করে দেয় সে। গ্রামবাসী জিকিরের শব্দ শুনে জঙ্গলের সেখানে গিয়ে দেখে অচেনা এক লোক একটা কবরের পাশে বসে জিকির করছে। ডিপজল গ্রামবাসীকে দেখে এটা কোন জায়গা, আজকে কত তারিখ, এসব কথা বলতে থাকে। তারপর সে জানায় এক কামেল পীর তাকে স্বপ্ন দেখিয়ে বলেছে এই স্থানে গেলে তার কবর পাওয়া যাবে। তারপর ডিপজল 2 রাত 2 দিন হেঁটে এসে জঙ্গলে কবর খুঁজে পেয়েছে। মানুষ ডিপজলকে প্রশ্ন করে কার কবর এটা। ডিপজল তখন মানুষকে এই পীরকে অসম্মান করার জন্য ভয় দেখিয়ে বলে, এইভাবে বেদবি করে জিজ্ঞেস করলে কোন কার মাজার এটা? মজলি বাবার পবিত্র মাজার। ডিপজল তাদেরকে জানায় মজলি বাবার এই কবর মাছের পিঠে চড়ে এই স্থানে এসেছে। মানুষের মধ্যে সাড়া পড়ে যায়, কারণ এর আগে তারা জঙ্গলের মধ্যে এই জায়গায় কোনো কবর দেখেনি। ডিপজল তাদেরকে একই সাথে বেহেশতের চাবি দেওয়ার ঘোষণা দেন। নাউজুবিল্লাহ। কামেল পীরের মাজার হইতাছে বেহেশতের তালা চাবি। তো এভাবেই সিধেল চোর থেকে ডিপজল পরিণত হয় সাধু বাবাতে। মজলি বাবার মাজারের খাদেম হিসাবে আয় করতে থাকে লক্ষ লক্ষ টাকা। আর মানুষেরা মৃত ছাগলের কবরকে পীরের কবর ভেবে মাজার জিয়ারত করতে থাকে। বিশ্ব বাটপার সিনেমাতে মূলত ভণ্ড লোকদের ধর্ম ব্যবসাগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। দৃশ্যটি দেখতে আপাত দৃষ্টিতে মজা লাগলেও বাংলাদেশের আনাচে কানাচে গ্রামাঞ্চলের ধর্মভীরু মানুষদেরকে বোকা বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নেওয়া লোকের সংখ্যা কিন্তু কম নয়। যাই হোক প্রিয় দর্শক, এর মধ্য দিয়েই আমরা শেষ করছি আমাদের বাংলা সিনেমার ক্রিঞ্জি ভিডিও কালেকশনের 2য় পর্ব। আমরা সাধারণত আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলে বাংলা কন্টেন্টের রিভিউ এবং এক্সপ্লেনেশন করে থাকি। আপনারা যারা বাংলা কন্টেন্ট নিয়ে আগ্রহী তারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সঙ্গী হয়ে যাবেন আমাদের পথ চলার। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং আনন্দ আরও বাড়িয়ে নিতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের আজকের বাংলা সিনেমার ক্রিঞ্জি ভিডিও কালেকশনের 2য় পর্বের ভিডিওটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।